আপনাদেরও বানাতে হবে। ভালো হতে হবে এরকম না, কিন্তু আমরা শুরুটা করব। শুরু যদি না করি আসলে কোনোদিনও শেষ হবে না সে। টাইপ করার ব্যাপারগুলো একটু দেখব যে টাইপ কিভাবে করা যেতে পারে। প্রথমে দেখেন এখানে টাইপ টুল দেয়া আছে, টি লেখা। রাইট ক্লিক করলে অনেক কিছু চলে আসতেছে, তাই না? একটা একটা করে দেখার চেষ্টা করব যে জিনিসগুলো লাগে। প্রথমে টাইপ টুল, সিম্পলি টাইপ টুলে আসবো। একটু কাজ বন্ধ করে দেখেন। একটা সিঙ্গেল ক্লিক করে দিচ্ছি। ওয়ার্ডে কাজ করতে গেলে যে কার্সরটা চলে আসে সেরকম একটা কার্সর আসছে না? আমরা টাইপ করলে কি হবে, সবকিছু এখানে চলে আসবে। কি করতে পারবো, কন্ট্রোল এ দিলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পরে এখান থেকে দেখেন ইনিশিয়ালি আমার সাইজটা দেখাচ্ছে। কি করতে পারবো, ইনক্রিজ করে ফন্টের সাইজটা বড় করতে পারবো। এটুকু ক্লিয়ার সবাই? আপাতত এইটুকু দেখে রাখি। আর এই জায়গাটা থেকে কি করতে পারবো, আমি ফন্ট চেঞ্জ করতে পারবো। ফন্ট সম্পর্কে আইডিয়া আছে আপনাদের? ফন্ট, এই ফন্টগুলো ডাউনলোড করতে পাওয়া যায়, এবং ডাউনলোড না করলেও ইলাস্ট্রেটর ফটোশপে ডিফল্ট কিছু লাইব্রেরি দেয়া থাকে। সেখান থেকে কি করতে পারবো, আমার যেটা দরকার সেটা নিতে পারবো। আচ্ছা, এরকম তো আমরা এসেও দেখছি, তাই না? ওয়ার্ডেও দেখছি, কিন্তু সেরকমই কিছুটা। এখানে কি করতে পারবো, মানে আপনি আপনার কম্পিউটারে যদি ফন্ট ইনস্টল করে নেন, সেটা অটোমেটিক্যালি কি হবে, ফটোশপ বা ইলাস্ট্রেটর দুইটাতেই শো করবে, সাথে সাথে শো করবে। গুগল থেকে ফন্ট ডাউনলোড করতে পারি, বা বিভিন্ন ফ্রি সাইট থেকে ফন্ট ডাউনলোড করে, এগুলো একদিন আমি দেখাবো। হ্যাঁ, তো এই ডাউনলোড করে ব্যাপারগুলো কি হবে, যখন আমি ইনস্টল করে নিব, আমার পিসিতে তো থাকতেছে, তার মানে সবখানে শো করবে। ফটোশপ ইলাস্ট্রেটর বলেন, দুই জায়গাতেই শো করবে এই ইনস্টল করা ফন্টগুলো। চাইলে সেখান থেকে ইউজ করা যাবে। এটা ছিল ফন্টের ব্যাপার। আমি চাইলে যে কোনো একটা ইউজ করতে পারবো এখান থেকে। আমি এরিয়ালটা নিচ্ছি, আপাতত এমনি নিলাম। আর এই জায়গাটা থেকে এটাকে বলা হচ্ছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল থেকে কি করতে পারবো, এটা একটা ক্লিক করে দেই, কিছু স্টাইল দেখাবে। এই ফন্টের সাথে যে স্টাইলগুলো ছিল সেই স্টাইল দেখাবে। এখানে 4টা স্টাইল দেখা যাচ্ছে, রেগুলার, ইটালিক, বোল্ড, বোল্ড ইটালিক। বোঝা যাচ্ছে না কোনটা কি রকম লাগবে? বোল্ড দিয়ে একটু মোটা দেখাচ্ছে, আর রেগুলারে এই জিনিসটা রেগুলার হয়ে যাবে। আর ইটালিক মানে হচ্ছে বাঁকা করে ফেলবে, দুই ফর্মেরই বাঁকা ফর্ম। এই ব্যাপারগুলা কোনো ফন্টে শুধু রেগুলার থাকতে পারে, কোনো ফন্টে আরো অনেক কিছু থাকতে পারে, স্টাইলের মধ্যে আরো অনেক কিছু থাকে, যেমন লাইট থাকে, এক্সট্রা লাইট থাকে, হেয়ার লাইন থাকে, মিডিয়াম থাকে, এরকম আরো অনেক কিছু চলে আসে, এবং সেগুলোর কি থাকে, ইটালিক ফর্ম থাকে। 10টা 12টা করে ফন্ট স্টাইলে থাকতে পারে। এগুলো আপনার আমার কিছু করার নাই। ফন্টের সাথে যতগুলো স্টাইল দেয়া আছে সেগুলো যদি ইনস্টল করা হয়, এই স্টাইলগুলো শো করবে। বোঝা যাচ্ছে? না বোঝা গেলে একদিন ফন্ট ইনস্টল করে আমরা দেখব। আপাতত এখানেই থাক ফন্টের ব্যাপারটা। আর জি ভাই, বাংলা লেখা, বাংলা লেখার ক্ষেত্রে পরে, আগে ইংলিশ লেখা শিখে নেই। আচ্ছা, এখানে একটু দেখি। নর্মালি আমরা কি করতে পারলাম, একটা সিম্পলি টেক্সট লাইন লিখে ফেলতে পারলাম। 2 লাইন লেখার জন্য কি করতে পারবো, এন্টার দিলে তো 2 লাইন হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু যখন একটা প্যারাগ্রাফ লিখতে যাব, প্যারাগ্রাফ লিখতে গেলে কিন্তু অন্যভাবে লিখবো। দেখেন আমি যখন টাইপ টুলটা দিয়ে সিম্পলি ক্লিক না করে ড্র্যাগ করি, একটা ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে, তাই না? ড্র্যাগ করা তো সবাই ক্লিয়ার। তো সিম্পলি ড্র্যাগ করছি, ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি, একটা ফিল্ড তৈরি হয়ে গেছে, এবং কার্সরটা এর মাথায় দেখাচ্ছে। এখন আমি যদি ডামি টেক্সট নিয়ে আসি, গুগলে সার্চ করলে ডামি টেক্সট লিখে সার্চ করলে এরকম ডামি টেক্সট পাওয়া যাবে। তা আমি যদি এইটুকু নিয়ে আসি, এইটুকু কপি করে নিলাম, পেস্ট করে দিচ্ছি। এখানে কিন্তু এই বাউন্ডারিটার মধ্যে যতটুকু জায়গা পাচ্ছে ততটুকু কিন্তু শো করতেছে, তাই না? আমি যদি ছোট করে দিই সাইজটা, এখানে প্লাস চিহ্নটা দেখাচ্ছে, তার মানে টেক্সট নিচের দিকে পড়ে গেছে, এখন আর নাই।
এরকম যদি হয় কি করা যাচ্ছে, এরিয়ার মধ্যে কোনো একটা এরিয়ার মধ্যে আমি কি করতে পারতেছি, আমি লিখতে পারতেছি। আমার এরকম দরকার, এই পাশে হয়তো একটা ইমেজ থাকবে, এই পাশে টেক্সট থাকবে, সেটা করা সম্ভব না? প্যারাগ্রাফ টাইপ করতে, প্যারাগ্রাফ লিখতে পারা যাবে না? দুইটা ওয়ে ছিল, একটা হচ্ছে আমি সিম্পলি ক্লিক করে লিখছি, আর একটা ড্র্যাগ করে এরিয়া তৈরি করছি। আর একটা ওয়ে হতে পারে আমি একটা শেপ নিলাম, শেপটা অন্য কিছু নেই, কারণ রেক্ট্যাঙ্গুলার শেপটা একটু আগেই দেখছি, স্টার নিতে পারি। স্টারটাতে এসে আমি যদি টাইপ টুলে যাই, এখানে কি করতেছে দেখেন, আমি যদি মাঝখানে ক্লিক করি টাইপ টুলটাতে এসে, সেক্ষেত্রে যদি ওই জিনিসটা আমি আবার পেস্ট করে দেই, যেটা আমার ক্লিপবোর্ডে কপি করা ছিল, এখন কি করতেছে, এই শেপটার মধ্যেই কিন্তু সে লিখতেছে, তাই না? এটা রেকর্ডে ছিল না, আরেকবার দেখেন তাহলে। টাইপ মানে পাথে এসে জাস্ট পাথে ক্লিক করে দিব, তাহলে এই কাজটা সে করবে। সরি, চাইলে কি করতে পারবো, এইটুকু সিলেক্ট করে ফন্ট বড় করে দিতে পারবো। পারা যাবে না এটা? এই জায়গাটাতে দেখেন তিনটা জিনিস থাকে, পরে যাতে অসুবিধা না হয় দেখে নেবেন। এখন দেখেন এখান থেকে আমি একটা জিনিস পাচ্ছি, এখানে আরেকটা ছিল, তাই না? যেটা দিয়ে কি হচ্ছে, আমি স্টার্টিংটা ঠিক করে দিতে পারবো, যে আমার স্টার্টিংটা এখান থেকে হবে, জেডটা আমার স্টার্টিং না, এই জায়গাটা আমি বলে দিব যে কোথায় থেকে সে স্টার্ট করবে, এখান থেকে স্টার্ট করবে সাপোজ। এটা এনে দেখেন আমি যদি এদিকে সরাই দেই, সে কি করতেছে, বাকি অংশটা কিন্তু ঢেকে ফেলতেছে, তার মানে কি করবে, সে এন্ডিংটা সিলেক্ট করবে যে কোথায় আমার এন্ডিং হবে। সাপোজ এইটুকু আমার এন্ডিং হলো, বা এখন তো দেখাই যাচ্ছে, হ্যাঁ যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই আউটপুট আসবে। মাঝখানে আরো একটা জিনিস আছে, সেটা আপনাদের চোখে পড়তেছে কিনা দেখেন, মাঝখানে আরো একটা লাইন, এটা দিয়ে কি করা যায়, সেটা হচ্ছে আমি যদি ধরে উল্টায় দেই, ভিতর দিকে নিয়ে আসি, টেক্সটটা কিন্তু ভিতরে চলে আসে। এখন চাইলে কি করব, করতে পারবো, এখন এটা ভিতর দিক থেকে লিখতে পারবো না? জিনিসটা একটু দেখে নেবেন বাসায় যে, এটা আমি যখন ডিসিলেক্ট করে দিচ্ছি তখন দেখা যাচ্ছে, তার মানে দেখা যাবে না। এটা দেখাতে চাইলে আলাদা করে ইলিপস নিয়ে নেবেন, এটাতে আর কিছু করা যাবে না, আলাদা করে ইলিপস নিয়ে নেবেন। এটা এখন এরিয়া হয়ে গেছে, এটাতে কালার দেওয়া যাবে না। আচ্ছা, এই ব্যাপারটা আবার চলে আসবে, একটু বাসায় একটু টিউটোরিয়ালটা দেখে নেবেন, পারলে পারলেন, না পারলে আবার আসবে নেক্সট ক্লাসে, হয়তো তারপরের ক্লাসে। আপাতত এই জিনিসগুলো দেখলাম, আরো কিছু টুল আছে বাসায় যে প্র্যাকটিস করতে পারেন, যে ভার্টিক্যাল টাইপটা কি বোঝাই যাচ্ছে, তাই না? সে কি করবে, এদিক থেকে লিখবে, এই জিনিসগুলো একটু চেক করবেন। আর কিছু জিনিসপত্র দেখব যেগুলোকে প্যালেট থেকে দেখতে হবে, তার জন্য আগের মতো করে একটা ফিল্ড নিব, ফিল্ড নিয়ে ডামিটা পেস্ট করব, এইটুকুর মধ্যে কাজটা করার চেষ্টা করব। ক্যারেক্টার নামে একটা প্যালেট পাওয়া যাবে, প্যারাগ্রাফ নামে একটা প্যালেট পাওয়া যাবে, উইন্ডো থেকে সেটা নিয়ে আসব। কোথায় আছে দেখি তো, টাইপের মধ্যে ক্যারেক্টার, প্রথমে ক্যারেক্টারটা দেখব, তার মধ্যে প্যারাগ্রাফও আছে। তো এর মধ্যে প্রথমে এই জিনিসটা তো আমরা দেখছি যে ফন্ট চেঞ্জ করা যাবে এখান থেকে, আর এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করা যাবে, এই ব্যাপারগুলো ক্লিয়ার না? আর ফন্ট সাইজ যেটাকে বলা হচ্ছে, এখান থেকে আমি কি করতে পারবো, ফন্ট সাইজটা ছোট বড় করতে পারবো, এটাও ক্লিয়ার না?
তারপরে যেটা আছে ডান পাশে এটাকে বলা হচ্ছে লিডিং। লিডিংটা কি? লিডিং হচ্ছে একটা লাইন থেকে আরেকটা লাইনের যে মাঝখানে গ্যাপটা, সেই গ্যাপটাকে বলা হচ্ছে লিডিং। এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবেন যাতে পরবর্তীতে এই কনফিউশনটা না থাকে আসলে লিডিং কোনটা। লিডিং মানে যে দুইটা লাইনের গ্যাপ, এটা মনে রাখতে হবে, এবং এইটা দুইটা লাইনের গ্যাপকে যে লিডিং বলা হচ্ছে এটা মনে রাখতে হবে, কারণ দুইটা লাইনের গ্যাপ দিয়ে আপনি সবসময় চালাতে পারবেন না। একাডেমিক টার্মগুলো আমাদের মনে রাখতে হবে, যেটাকে বলা হচ্ছে লিডিং। এখানে কার্সর নিয়ে আসলে বলে দেয় যে এটা আসলে লিডিং। তো এখানে নর্মালি একটা ডিফল্ট দেয়া থাকে, আমি চাইলে কি করতে পারবো সেটাকে বাড়ায় দিতে পারবো। দেখবেন এখানকার যে গ্যাপটা আছে সেটা বেড়ে যাবে, বেড়ে যাচ্ছে না? এবং চাইলে কমাতেও পারবো, কমে যাচ্ছে। তো এই কাজটা লিডিং থেকে করা যায়। এই জায়গায় যেটা আসছে এটাকে বলা হচ্ছে কার্নিং। কার্নিংটা দেখার আগে আমরা দেখবো হচ্ছে ট্র্যাকিংটা। ট্র্যাকিংটা কি জিনিস? একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝখানে যে গ্যাপ, সেটা হচ্ছে ট্র্যাকিং। তো ট্র্যাকিংটা আমি যদি বাড়ায় দেই সাপোজ 200, কি হচ্ছে? একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝখানের গ্যাপ ইনক্রিজ করতেছে, তাই না? তো এটার নাম হচ্ছে ট্র্যাকিং। আর কার্নিংটা হচ্ছে সেম জিনিস, একটা লেটার থেকে আরেকটা লেটারের মাঝখানের গ্যাপ, এটাও সেম কাজ করবে, কিন্তু এটা কাজ করবে শুধু স্পেসিফিক কোনো জায়গাতে, ওভারঅল সে কাজ করবে না। সাপোজ এখানে ইপসাম লেখা আছে, ইপসামের মধ্যে হয়তো আইপির পরে আইপি আর সামের মাঝখানে আমি একটা গ্যাপ তৈরি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কি করতে পারবো? আমি যদি ভ্যালু দিয়ে দেই বা চাইলে ইনপুট দেওয়া যায় এখান থেকে 100, কি করতেছে? এই জায়গায় একটু গ্যাপ বেড়ে গেল না? শুধু স্পেসিফিক কোনো জায়গায় সে করতে পারবে এই কাজটা। দুইটা কিন্তু সেম কাজই করতেছে, যে লেটারের স্পেসিংই কিন্তু সে ইনক্রিজ করতেছে, ট্র্যাকিংটা করতেছে ওভারঅল, কার্নিংটা করতেছে স্পেসিফিক একটা জায়গায়। দুইটা মনে রাখা যাবে না? আচ্ছা, তারপরে যেটা আসতেছে, এই জিনিসগুলা আমরা দেখব কিন্তু কোনো সময় কাজে লাগাবো না যদি না সেই টাইপের কাজ না করি। এটাকে বলা হয় স্কেলিং। এটাকে বলা হচ্ছে ভার্টিক্যাল স্কেল, এটা হচ্ছে হরাইজন্টাল স্কেল। ভার্টিক্যাল স্কেল, হরাইজন্টাল স্কেল আমরা মনে রাখবো যে নর্মালি কি থাকবে, দুইটা সব সময় 100% থাকবে, এই দুইটা যাতে কম বেশি না হয়। কম বেশি হলে কি হয়, একটা ফন্টের নর্মাল যে চেহারা সেটা হারায় যায়। আমি যদি এখানে 200% করে দেই, কি হচ্ছে? টেক্সটগুলো অনেক লম্বাটে হয়ে যাচ্ছে না? এটা আমি 100% রাখলাম, এখন আমি চাচ্ছি যে এটা 50% করে দিব। টেক্সটগুলো কি হচ্ছে? চেপে যাচ্ছে, এবং তার এদিক থেকে যদি আরো কমায় দেই, 20% করে দেই, আর একটু পার্থক্য হয়তো বোঝা যাবে। মানে সে কি হচ্ছে, লম্বাই হয়ে যাচ্ছে, কারণ তার ভার্টিক্যাল হরাইজন্টাল স্কেল তো কমে যাচ্ছে। এটা যদিও 100%, কিন্তু হরাইজন্টাল স্কেল তো কমে যাচ্ছে, তার জন্য সে আবার লম্বাট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এটা 300% করে দেই, কি হচ্ছে? এখন কিন্তু চ্যাপটা হয়ে যাচ্ছে, এই দিকের বরাবরে চ্যাপটা হয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি টাইপোগ্রাফি নিয়ে কাজ না করি, টাইপোগ্রাফি কি জানি আমরা? টাইপোগ্রাফিটা হচ্ছে টেক্সট নিয়ে কাজ করা। সেই টাইপের কাজ যদি না করতে যাই, যেমন নর্মালি একটা বিজনেস কার্ড বানাতে চাই বা নর্মালি একটা ব্রোশিউর বানাতে, ফ্লায়ার বানাতে চাই, এই ব্যাপারে যে নর্মাল টেক্সট যখন লিখবো তখন এই দুইটা জিনিস সবসময় 100% যেন থাকে, সেই জিনিসটা আমরা খেয়াল রাখবো। ঠিক আছে? স্যার এক্ষেত্রে এই কাজটা মানে এটা কোন কাজের ক্ষেত্রে এটা ইউজ হয়? এই যে বললাম টাইপোগ্রাফি, যখন ফন্ট নিয়ে আমরা কাজ করব, টেক্সট নিয়ে কাজ করব। যেরকম মানে আমরা অনেক সময় লোগো দেখি, খেয়াল করছেন কি, যে শুধু টেক্সটকে মডিফাই করে লোগো বানানো হয়েছে, সেটার মধ্যে কোনো আইকন থাকে না। তো এই ব্যাপারগুলো আমি হয়তো দেখাবো, এই ব্যাপারগুলোতে তখন এই জিনিসগুলো আসতে পারে। এই জিনিসটাকে বলা হচ্ছে বেসলাইন শিফট। বেসলাইন শিফটটা কি রকম? আমি চাচ্ছি এলটার যে বেসলাইন সেটাকে শিফট করে দিব। তার আগে বেসলাইনটা কি সেটা জানা দরকার। দেখেন প্রত্যেকটা লাইনের নিচ থেকে একটা দাগ আসছে না?
এটাই হচ্ছে বেজ লাইন। আমি যদি এখন চাই যে এল এর বেজ লাইনটা শিফট করে পজিটিভ একটা ভ্যালু যদি দেই, সে কি করবে, উপরের দিকে উঠে যাবে, শুধু এটা বা যেটুকু সিলেকশনে থাকবে সেই জায়গাটুকু কি করতেছে, পজিটিভ ভ্যালু দিলে উপর দিকে উঠে যাচ্ছে, আর যদি ভ্যালুটা নেগেটিভ হয় নিচের দিকে নেমে যাবে। আর এটাকে বলা হচ্ছে ক্যারেক্টার রোটেশন। ক্যারেক্টার রোটেশনটা কি কাজ করবে, যখন আমি এটার অ্যাঙ্গেলটা বাড়াবো ক্যারেক্টারগুলো কি হচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে, নেগেটিভ দিকে আসলে তার উল্টাটা হয়ে যাবে। এটা আসলে ইউজ খুব একটা হয় না বললেই চলে। আর এখান থেকে এসে এই জিনিসগুলো তো আমরা জানি, তাই না, যে অল ক্যাপস হয়ে যাবে, তারপরে স্মল ক্যাপস হয়ে যাবে। আর সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট সম্পর্কে কি আইডিয়া আছে? নাই? আছে। যাই হোক, আমরা অনেক সময় কি করি, ওই যে কি বলে কেমিক্যাল যে রিয়াকশনগুলো লিখতে হয় সেখানে আমাদের সংকেত টংকেত লিখতে হয়। যেমন আমরা যদি সালফিউরিক অ্যাসিড বা H2O লিখতে যাই, টুটা নিচে চলে আসে, তাই না? সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করব, এখানে চেহারা দেখে কিন্তু বোঝা যায় যে সাবস্ক্রিপ্ট ইউজ করতে হবে। আর যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র লিখতে যাই, এর স্কয়ারটা লেখার জন্য আমাদের সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হবে। একটা উদাহরণ দেখে আসি। H লিখলাম 2O, 2টাকে ধরে আমি যদি সাবস্ক্রিপ্ট করে দেই কি করতেছে, H2O হয়ে যাচ্ছে, তাই না? আবার আমি যদি এখানে লিখে ফেলি a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে ধরে যদি আমি সুপারস্ক্রিপ্ট করে দিই দুইটা ধরে, এটা কিন্তু করা সম্ভব হচ্ছে। ইজি না? এটা গেল। আর এই জিনিসগুলো খুব একটা কাজে লাগে এরকম না, আন্ডারলাইন করে দেয়া আর হচ্ছে স্ট্রাইক করে দেয়া। তো আন্ডারলাইনটা কি করবে, আন্ডারলাইন কি করে, আমি যতটুকু সিলেক্ট করে নিচ্ছি ততটুকু নিচে একটা আন্ডারলাইন নিয়ে আসবে। আমরা অনেক সময় দেখি না টেক্সটের মধ্যে কিছু জায়গাতে আন্ডারলাইন করা। স্ট্রাইকটা কি করবে, এই জায়গাটুকু সিলেকশনটুকু কেটে দিবে, জাস্ট একটা লাইন টেনে কেটে দিবে। এরকম অনেক সময় দেখা যায়। এই কাজগুলো এখান থেকে করা যায়। ক্যারেক্টারে কিন্তু মোটামুটি যেগুলো দরকার সব বলে ফেলছি। প্যারাগ্রাফ থেকে দুই চারটা জিনিস একটু দেখে নেই। প্রথমে যেটা করা যাচ্ছে সেটা হচ্ছে অ্যালাইন করা যাচ্ছে, একটু দেখে নেন। প্রথমে অ্যালাইন করা যাচ্ছে, অ্যালাইনটা ইনিশিয়ালি দেখাচ্ছে লেফটে, তাই না? তো আমি চাইলে কি করতে পারবো, সেন্টার করতে পারবো, রাইট করতে পারবো। এটুকু তো আমরা সবাই বুঝি, তাই না? লেফটে রেখে দিলাম। তারপরে যেটা যে জিনিসগুলা এগুলোকে বলা হচ্ছে, ভুলে গেছি নাম, জাস্টিফাই। জাস্টিফাইটা কি জিনিস কেউ বলতে পারেন? সবগুলো একই ফরম্যাটে হবে, ঠিক হয়েছে জিনিসটা। একটা উদাহরণ যদি দেই সবার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা যে পেপারগুলো পড়ি, প্রিন্টেড পেপার, হ্যাঁ, নিউজ পেপারগুলো পড়ি, তার মধ্যে কলাম কলাম করা থাকে, তাই না? সেই কলামের মধ্যে দেখবেন যে এই মাথা থেকে শুরু হলো ওই মাথা যেয়ে শেষ হচ্ছে, তার এরিয়া যতটুকু নেয়া সেটা কিন্তু পুরোপুরি কভার করে আসতেছে। অনেক সময় কি করতেছে, একটা ওয়ার্ডের মধ্যে অনেক গ্যাপ তৈরি করে পুরো এরিয়াটা কিন্তু মিলাচ্ছে, তাও মিলাচ্ছে। এটাকেই বলা হচ্ছে জাস্টিফাই। এখানেও সেই কাজ করবে। আমি যদি জাস্টিফাই করে দেই তো ওই কাজটাই করবে, যে তারা এরিয়াটা ফিল আপ করে ফেলবে। তো জাস্টিফাই এখানে 4 রকমের দেয়া আছে। চেহারা দেখেই বোঝা যাবে যে জাস্টিফাই করবে, কিন্তু লাস্ট লাইনটা কি করবে, লেফটে অ্যালাইন করে দিবে। এটা কি করবে, লাস্ট লাইনটা সেন্টার অ্যালাইন করবে, ওয়ার্ডটা করবে রাইটে, এবং একদম লাস্টে যেটা সে লাস্টের লাইনটাকেও অ্যালাইন করে দিবে, যতটুকুই বাকি থাকুক না কেন ওই ফাঁকা ফাঁকা রেখে এসে সে ঠিক করবে। একটু প্রথমটা থেকে দেখে আসি, সে কি করতেছে দেখেন, মিলাই ফেলতেছে। লাস্ট লাইন না আসলে এটা, তাই না? কারণ নিচে আরো আছে। ছোট করে নেই, এইটুকু নেই।
এবার দেখি লাস্ট লাইনটা সে কি রাখতেছে, লেফটে রেখে দিচ্ছে, পরেরটা কি করতেছে, সেন্টারে আনতেছে, তারপরেরটা রাইটে নিয়ে যাচ্ছে, এবং একদম শেষে যেটা সেটা কি করতেছে, লাস্ট লাইনটাকেও জাস্টিফাই করে দিচ্ছে এতটুক জায়গা ফাঁকা রেখে হলেও। এটা ছিল জাস্টিফাইয়ের কাজ। এটাকে বলা হচ্ছে ইনডেন্ট। ইনডেন্টটা কি কাজ করে, একটা মার্জিন তৈরি করে, লেফট থেকে সে একটু জায়গা ছেড়ে দিচ্ছে, জায়গা ছেড়ে গ্যাপ তৈরি করে দিচ্ছে। আর এটা যদি দেই, যখন রাইট অ্যালাইনমেন্টে থাকবে তখন কাজ করবে, তখন এই পাশ থেকে জায়গা ছেড়ে দিবে। এটাকে বলা হচ্ছে রাইট ইনডেন্ট। এটাকে কি বলা হয়, ফার্স্ট লাইন লেফট ইনডেন্ট। ফার্স্ট লাইন লেফট ইনডেন্টটা হচ্ছে শুধু প্রথম লাইনের জন্য সে একটা মার্জিন তৈরি করবে। অনেক সময় এরকম থাকে না যে প্রথম লাইনটা একটু দূর থেকে শুরু হয়েছে এবং এই জায়গায় বড় কোনো একটা ছবি দেয়া অথবা কোনো একটা লেটার বড় করে দেয়া এরকম থাকে, সেই জিনিসের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করা যেতে পারে। মোটামুটি বলে ফেললাম এই জিনিসগুলো কি, স্পেস বিফোর প্যারাগ্রাফ আর হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। এই জিনিসটা কিছুটা এরকম, প্যারাগ্রাফ তৈরি করে নেই। জাস্টিফাই করে দেওয়া আছে মনে হচ্ছে। দুইটা প্যারাগ্রাফ তৈরি করে নিলাম। এখন আমি যদি দেখি স্পেস বিফোর প্যারাগ্রাফ বলতে কি বোঝাচ্ছে, স্পেস বিফোর প্যারাগ্রাফ মানে হচ্ছে এই নিচের প্যারাগ্রাফটা, এখানে দুইটা প্যারা না, তার মানে কি করতেছে, এই প্যারাগ্রাফের উপরে যে স্পেসটা আছে সেটাকে কি করতেছে, সে ইনক্রিজ করতেছে, সে এটাকে ইনক্রিজ করে দিচ্ছে। আর এটাকে বলা হচ্ছে স্পেস আফটার প্যারাগ্রাফ। এখন স্পেস আফটার প্যারাগ্রাফ বললে বুঝতে হবে যেহেতু এখানে দুইটা প্যারা, তার মানে বুঝতে হবে এই প্যারাগ্রাফটার পরে এই গ্যাপটা, তার মানে কি দুইটা ক্ষেত্রে কিন্তু সেম গ্যাপটাই কিন্তু কাউন্ট হচ্ছে এখানে। কিন্তু যখন প্যারাগ্রাফের সংখ্যা বেড়ে যাবে, 3টা 4টা হবে, তখন কিন্তু আমি আলাদা আলাদা করে ধরতে পারবো। এটা বাড়ায় দিলে কি হবে দেখেন, এই মাঝখান থেকে এখানে সে আরেকটা প্যারা কাউন্ট করতেছে সম্ভবত, তার জন্য সে কি করতেছে, দুইটা জায়গা থেকে কাউন্ট করতেছে। এটা ইস্যু না। নিচে আরেকটা যেটা অপশন থাকে সেটা হচ্ছে হাইপারনেট বলা হচ্ছে। হাইপারনেট যেটা কাজ করে, আমরা যখন জাস্টিফাই করে ফেলছিলাম তখন কিন্তু এই জিনিসটা আসতেছিল, দেখেন এই যে হাইপেন চলে আসতেছে না, যেখানে ফিল আপ না হচ্ছে হাইপেন চলে আসতেছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এই হাইপেন চলে আসার কাজটাই এই হাইপারনেট দিয়ে করে। আমি যদি তুলে দেই এই হাইপেনটা আর পাওয়া যাবে না, আর যদি দেয়া থাকে তাহলে পাওয়া যাবে। ছোটবেলায় কি আমরা এটা করতাম, লেখার সময় কোনো একটা ওয়ার্ড ফুল না হলে হাইপেন দিয়ে চলে যেয়ে পরে ফুল করে দিতাম, সেই কাজটাই আসলে। তো মোটামুটি ক্যারেক্টার প্যারাগ্রাফের এই জিনিসগুলো ছিল বেসিক ব্যাপার। বেসিক মানে একদম যা থাকে সবই বলে ফেলছি। একটু চেক করে নেন, তারপরে আমরা বিজনেস কার্ডে যাব। কাজে চলে যাই। হ্যাঁ, কাজ করতে করতে কথা বলি, তাহলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। এখান থেকে আমি ইঞ্চি করে নিচ্ছি, ইউনিটটা আমার ইঞ্চি দরকার। এখান থেকে কি করব, 3.5, এখান থেকে 2। এটুকু ক্লিয়ার না সবাই? ব্লিডের কথাটা বলতেছিলাম, আমি একটা ব্লিড দিয়ে নিব, 0.25 দেই, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা সাইজ। এখান থেকে দিব CMY কে 300, ওকে করে দেই।
অনেক বড় লাগতেছে আসলে, তাই না? ব্লিডটা অনেক বড় লাগতেছে, ছোট হতে পারে, ছোট করে দেই, এর অর্ধেক করে দিয়ে দেখি। এবার ঠিক আছে না? মোটামুটি এটা নিয়ে কাজ করব। 0.1125 এরকম কিছু, মানে 0.25 এর অর্ধেক, 12.5। আচ্ছা, ব্লিড এখন কি কাজ করবে? ব্লিড কি কাজ করে এটা কি বলা হয়েছিল? সেফটির জন্য। আচ্ছা, আর সেফ জোন কি কাজ করে এটা কি আসছিল? সম্ভবত এটা আপনারা জানছেন যখন পেপার কাটিং এর কথাটা বলা হচ্ছিল, তাই না? যে একটা ম্যাথ শিখছেন আপনারা গতকাল, ওই জায়গায় যে একটা পেপারের মধ্যে প্রিন্টিং করার সময় জিনিসগুলা, অবজেক্টগুলো কিভাবে বসানো হয় সেই ব্যাপারগুলোর জন্য, বা সর্বোচ্চ কতগুলো করে বসাতে পারবো, এই ব্যাপার যখন আসছে তখন তো ব্লিডের কথাটা আসতে পারে, তাই না? সেফ জোনটা সম্পর্কে বলা হয়েছে। তারপরে একটু দেখে নিব যে ব্লিডটা আসলে সেফটির জন্যই কাজ করবে। ব্লিডটা কখন কাজ করবে? যখন কিনা একটা পেপারের মধ্যে এই জিনিসগুলো আমি বসাবো, নিশ্চয়ই একটা একটা করে প্রিন্ট করব না, একটা পেপারের মধ্যে পেপার যে স্ট্যান্ডার্ড যে পেপার সাইজগুলো থাকে, ডিমাই সাইজ বা ডাবল ডিমাই সাইজ, তার মধ্যে যে জিনিসগুলো আমরা রাখবো, তখন রাখার সময় মাঝখানে গ্যাপ তৈরি করার জন্য, বা কাটিং এর সময় যাতে একটা বিজনেস কার্ড আরেকটার সাথে কেটে না যায় বা কোনোটা কম কোনোটা বেশি না হয়, তার জন্য এই ব্লিডটা ইউজ করা হয়। এখন আরেকটা বিষয় চলে আসে যেটাকে বলা হয় সেফ জোন। সেফ জোনটা থাকে আমার আর্টবোর্ডের ভিতরে, ব্লিডটা কোথায় থাকতেছে? বাইরে। আর সেফ জোনটা থাকে আর্টবোর্ডের ভিতরে। এই জায়গাটাতে একটা সেফ জোন আছে, চারপাশ থেকে জায়গা ছাড়া দেখতেছেন না? ছেড়ে আসলে সেফ জোনটাই ছাড়া হয়েছে। আমি একটা সেফ জোন তৈরি করব। প্রথমে একটা রেক্টেঙ্গেল তৈরি করে নিব 3.5/2। এটা হলো আমার একদম বিজনেস কার্ডটার সাইজ, তাই না? এইটুকু না, জায়গায় বসাই দিলাম। অফসেট পাথ নিয়ে আমরা সবাই শিখছি, তাই না? অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ। এখানে এসে আমি কি করব? মাইনাস ছোট নিব 0.1125, এরকম ছিল ভ্যালুটা। দেখি তো ঠিক হয় কিনা। ঠিক আছে, এটা ফেলে দেই। এখান থেকে যতটুকু গ্যাপ, এখান থেকে ততটুকু গ্যাপ না? ভেতরের অংশটাকে আমি বলতেছি সেফ জোন। সেফ জোনটা দেখেন, এই কার্ডটা আমি দেখাইছিলাম, চারপাশ থেকে যে জায়গাটা ছাড়া আছে সেই জায়গাটা কিন্তু এই সেফ জোন, এই জায়গাটাই ছাড়া। এই মার্জিনটার জন্যই কিন্তু ডিজাইনটা সুন্দর লাগবে। একবারে যদি ঘেঁষে লেখা শুরু করে দেই তখন কিন্তু ভালো লাগবে না জিনিসটা। হ্যাঁ, এটা একটা মার্জিন হতে পারে। তো এই জায়গাটার মধ্যে সেফ জোনের মধ্যে যা দেখতেছি, আমার টেক্সট বলেন, লোগো বলেন, যে কন্টেন্টগুলো থাকবে সব আমার সেফ জোনের মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। আর যে ব্যাকগ্রাউন্ড যে নিব, ব্যাকগ্রাউন্ডে যদি কালার টালার আনুষঙ্গিক অনেক কিছু ইউজ করি, ব্যাকগ্রাউন্ড থাকে, অনেক কালারফুল ব্যাকগ্রাউন্ড ইউজ করা হতে পারে, সেক্ষেত্রে আমি যাব হচ্ছে এই আর্টবোর্ড থেকে বের হয়ে ব্লিড পর্যন্ত যাব। এইটুকু মনে রাখতে পারবেন সবাই? যখন ব্যাকগ্রাউন্ডে কোনো শেপ, কোনো ডিজাইন ইউজ করব, সেটা আমি যাব ব্লিড পর্যন্ত, ব্লিড টু ব্লিড আমি তখন তৈরি করব। আর যখন কোনো কন্টেন্ট ইউজ করব, সেখানে কি করব? শুধু এই সেফ জোনের মধ্যে কাজ করব। আপাতত এইটুকু মনে রাখেন, যখন তৈরি করব তখন আবার তৈরি করা হয়ে গেলেও বোঝা যাবে যে আসলে কি হচ্ছে। তো এই যে সেফ জোনটা নিলাম, সেফ জোনটাকে কি করব? গাইড করব। গাইড করে ফেললে, লক যদি না করা থাকে করে নিব। এখন এটা কি হচ্ছে? আমার ডিজাইনে কিন্তু কোনো ইফেক্ট ফেলবে না, যে কোনো জায়গায় সাথে সিলেক্ট হয়ে নাড়াচাড়া হয়ে যাবে, সেই কাজটা কিন্তু হবে না। একটা ফরম্যাট কিন্তু এখন তৈরি হয়ে গেছে বিজনেস কার্ড তৈরি করার জন্য। এটার উপরে আমি এখন কাজ করব। একটা বোথ সাইডের বিজনেস কার্ড তৈরি করব খুব সিম্পল ভাবে, আপনারা একটু দেখবেন।
মোটামুটি ঠিক নিছি। বুঝা যাচ্ছে কি করতেছি? বুঝা যাচ্ছে না? বলে বলে করব, বলে বলে করব কি করতেছে। আচ্ছা, ওকে। আচ্ছা, প্রথমে কি করছে, একটা শেপ নিছি তাই না? শেপ নিয়ে আমি মাপ যোগ করে নেই, 3টা পার্ট করছি এই জায়গাটাতে। এইটুকু পারা যাবে না? তারপরে ক্লিয়ার তো? এইটুকু 3টা শেপ করতে পারবেন তো? এটা তো পারবেন, এটা এইটুকু আশা করতেই পারি। একটা শেপকে আমি ধরে কপি করছি, কন্ট্রোল সি পেস্ট করছি, কন্ট্রোল বি, নিচে যে কালো শেপটা দেখতেছি আবার করে দেখাচ্ছি, দেখেন এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, তার মানে কি নিচে পেস্ট হয়েছে, সেটাকে আমি আবার বড় করে দিচ্ছি, সরি সেটাকে আমি বড় করে নিচ থেকে বের করে দিচ্ছি, কালারটা চেঞ্জ করে দিচ্ছি। তার জন্য কি হচ্ছে, সে কিন্তু নিচ থেকে দেখাচ্ছে। এটাও ফেলে দিই। তারপরে এই শেপটার আরেকটা কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ দিয়ে এ পাশ থেকে ছোট করে দিলাম, এ পাশ থেকে একটু ছোট করে দিলাম, কালার দিলাম এইটা। অথবা এরকম হতে পারে যে 3টা কালার এরকম নিয়ে আসতে পারি এখানে। অল্টার চেপে কপি নিয়ে আসলাম, নিচটা ধরে উপর দিকে তুলে দিলাম। আপাতত এরকম রাখি, তারপরে দেখি কিরকম করা যায়। এখন এদিকে কি করতে পারি, নাম আসতে পারে তাই না? আমরা ইন্ডিভিজুয়াল দিয়েই করবো, কোনো কোম্পানির নাম না দিয়ে যে কোনো একটা মানুষের নাম দিব, তার একটা ডেজিগনেশন দিব। আপনারা কি করবেন আজকে যখন বানাতে যাবেন, ওই যেটা বলা হয় যে আপনাদের নিজের নামটা ইউজ করবেন আর যে কোনো একটা ডেজিগনেশন ইউজ করবেন। আমি একটা ডামি ডেজিগনেশন নাম ইউজ করতেছি। একটা নাম সাজেস্ট করতে পারেন আমাকে। আমার নাম, আমার নাম দিলে কি ভালো লাগবে বলেন? জি ভাইয়া, বুঝি নাই আমি। আচ্ছা, আমি এই যে ডামিতে ইউজ করা থাকে ওই নামগুলো ইউজ করি তাই না? একটা নাম নিয়ে নিলাম, আর এখান থেকে ক্যারেক্টার থেকে আমি কি করব, ফন্ট চেঞ্জ করে দিব। ইনিশিয়াল ডিফল্ট ফন্ট হচ্ছে মাইরিয়াল প্রো, তা আমি অন্য কিছুতে যেতে পারি, রোবোটো দেয়া নাই এখানে, ওপেন সেন্স তো থাকারই কথা। আচ্ছা, পিসি তো নতুন করে ই করা হয়েছে, তার মানে ফন্টগুলো থাকবে না আপাতত। তাহলে এরিয়ালেই যাই আমি, বোল্ড, ফন্ট সাইজ 14 করে দিলাম। একটা ডেজিগনেশন দরকার তাই না? তো
জন্ড সাহেবের একটা ডেজিগনেশন থাকতে হবে অবশ্যই। এটারই একটা কপি নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ভি না দিয়ে কন্ট্রোল এফ, নিচে নিয়ে আসবো। তার প্রফেশনটা কি হতে পারে? গ্রাফিক ডিজাইনার হতে পারে, তাই না? যেহেতু আমরা এটা নিয়ে কাজ করতেছি। এবং ডেজিগনেশনটা অবশ্যই কি হয়, আমার নামের থেকে ছোট হয়। রেগুলার দিয়ে দিলাম। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবো যে একটা বিজনেস কার্ডে বড় ফন্ট ইউজ করতেই পারি, বড় অনেক বড়ই হতে পারে, কিন্তু ছোট একটা নির্দিষ্ট লিমিটের পরে হওয়া উচিত না। কারণ কি হয়, এটা ছোট্ট একটা জিনিস, মানে বিজনেস কার্ডটা হাতে পেয়ে আপনার যদি চোখের সামনে এনে লেখা পড়তে হয়, সেটা আসলে কিন্তু প্রবলেম, তাই না? তো একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যাতে আমি ফন্টগুলো টেক্সটগুলো পড়তে পারি, সেটার জন্য আমার ফন্ট সাইজও 8-এর নিচে যাওয়া উচিত না। আমরা বিজনেস কার্ডে কি করব না, ফন্ট সাইজ 8 থেকে নিচে ইউজ করব না, মানে 8-এর নিচে ফন্ট সাইজ ইউজ করব না। 8-এর নিচে গেলে কি হবে, প্রিন্টের পর এর রিডিবিলিটিটা থাকবে না, রিডিবিলিটিটা পাওয়া যাবে না, পড়তে কষ্ট হবে। সোজা বাংলা এটা আমি 8 এখানে দিচ্ছি, বড় বড় লাগতেছে, তাই না? বিজনেস কার্ডটা আসলে এরকম কালারটা বেশি হয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখেন কি করলাম, আমার সেভ জোনের সাথে মিলাই দিলাম, একটু বের হয়ে গেছে, নিয়ে আসলাম ঠিক করে। এই দিক থেকে একটু বের হয়ে গেছে, এটাও ভিতরে ঢুকাই দিলাম। এই জায়গাটা কি করব, অবশ্যই তো এটা অ্যালাইনমেন্টে থাকবে, তাই না? এবং কতটুকু ছাড় দিব, মোটামুটি একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করলাম এই জায়গাটাতে। দুইটার কালার সেম লাগতেছে, আমার ডেজিগনেশনটা অবশ্যই একটু লাইট হওয়া উচিত, কারণ নামটাই তো প্রাধান্য বেশি পাবে, তাই না? আমি এটাকে একটু হালকা করে দিচ্ছি, নামটাকেও একবার ব্ল্যাক না দিয়ে একটু কমায় দিলাম। ব্ল্যাক কিন্তু ফুল ব্ল্যাক ইউজ করলাম না, একটু কমায় দিছি। নামের পার্ট চলে গেল, এপাশে একটু লোগো আসা উচিত, তাই না? লোগো আপাতত দিচ্ছি না, দেখি গুগল থেকে কোনো ইমেজ টিমেজ মেরে দিব। এখানে এই জায়গাগুলোতে কিছু ইনফরমেশন রাখবো, হতে পারে সেটা হ্যাঁ, এই তো আপনারা জানেন তো অনেক কিছু। তার আগে একটা জিনিস ইউজ করা শিখবো আমরা, হ্যাঁ, যেটা আমাদের পরেও লাগবে, কিন্তু আপনাদের যাতে ডিজাইন করতে সুবিধা হয় তার জন্য এই জিনিসটা আমি এখনই শিখাতে চাচ্ছি। এটাকে বলা হয় আইকন ফন্ট। আইকন ফন্ট বলা হচ্ছে এটাকে, যেটার নাম হচ্ছে ফন্ট অসাম। ফন্ট অসামের মধ্যে কি পাওয়া যাবে, এই যে আইকনগুলো দেখতেছি, এই আইকনগুলো আমরা টেক্সট হিসেবে ইউজ করতে পারবো আমাদের ডকুমেন্টে। কি জন্য নিয়ে আসলাম এই জিনিসটা, কারণ এখানে আমি অ্যাড্রেস লিখবো, এখানে আমি ফোন নাম্বার দিব, এখানে আমি ইমেইল দিব, এই জন্য কিছু আইকন ইউজ করবো, হ্যাঁ। তো সেই আইকনগুলো যাতে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি, তার জন্য এই জিনিসটা আমি এখন শিখাবো। তো এটা হচ্ছে নর্মাল ফন্টের মতোই, ফন্ট যখন আমরা ইনস্টল করে নিব কাজ করবে, এটাও যদি ইনস্টল করা থাকে কাজ করবে। তো তার জন্য গুগলে সার্চ করতে হবে ফন্ট অসাম। তো ডাউনলোড করার সময় ফন্ট অসাম সার্চ করব। ফন্ট অসাম যখন ডাউনলোড করব তখন ফন্ট অসাম সার্চ করব, কিন্তু ফন্ট অসামের চিট শিটটা ইউজ করে যখন আমি ইউজ করতে যাব তখন আমার সার্চ করতে হবে ফন্ট অসাম চিট শিট। চিট শিট সার্চ করলে প্রথমে যে এইটা পাওয়া যাচ্ছে সেখানে ক্লিক করলেই আমরা এটা পেয়ে যাব। এরকম এরকম ব্যাপারটা পাবো, এবং তার মধ্যে এভাবে আইকনগুলো দেয়া থাকবে। এখানে অনেক আইকন, তাই না? আমারটা আমি খুঁজে পাবো কিভাবে, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এফ দেই সার্চের অপশনটা পেয়ে যাব।
প্রথমে অ্যাড্রেসের জন্য কি আইকন হতে পারে? একটা হোম হতে পারে, তাই না? হোম লিখে সার্চ করি, একটা হোম এখানে পাওয়া যাচ্ছে, সে দেখাচ্ছে। এন্টার দিলে পরের হোমটা কোথায় আছে সেটাও দেখাচ্ছে। এটাই চলবে, তাই না? জাস্ট এইটুকু কি করব, কপি করব, সিলেক্ট করে কপি করে নিব, ইলাস্ট্রেটরে এসে এটা পেস্ট করব। একটা বক্স চলে আসছে, তাই না? কারণ ফন্টাসনটা সিলেক্ট করা নাই, ফন্টাসন তো নাই আসলে। এই যে ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড করে নিচ্ছি। তো এর মধ্যে বেশ কয়েকটা ফোল্ডার পাওয়া যাবে। হ্যাঁ, এই ফন্টাসাম ফন্টটা একটু কাজ না করে দেখেন। এই ফন্টাসাম শুধু ডিজাইনার ইউজ করে এরকম না, ডেভেলপাররাও এটা ইউজ করে। আমরা ফন্টসে যাব, ফন্টসে গেলে বেশ কিছু এখানে দেখাবে। তো আমরা ইউজ করব কোনটা, অনেক যে এক্সটেনশন দেখাবে, আমরা ইউজ করব .otf যেটা সেটা, ঠিক আছে। নরমালি আমরা সব ফন্ট ইউজ করার জন্য .tdf টা ইনস্টল করি, ফন্টাসামের জন্য কি করব .otf। জাস্ট ইনস্টল করে নিলে চলে আসছে। এখন আমি ইউজ করে ফেলতে পারবো এটা। কোথায় ছিলাম? ইলাস্ট্রেটর। ফন্টাসাম শো করতেছে, তাই না? সিলেক্ট করে দিলাম। এখন কি হয়ে গেছে, এটা হোম হয়ে গেছে না? এখন আমি আমার মতো ইউজ করবো এখানে। এটা একটু বড় করে দিব সাইজটা। এখানে কালারটা দিব হোয়াইট। অ্যাড্রেস এখানে আমি দিতেই পারি। কি অ্যাড্রেস দিব বলেন তো কেউ? হ্যাঁ, সেটাও হতে পারে। কত জানা ছিল, এখান থেকে অ্যাড্রেস মেরে দিব নাকি? এখানে অনেক বড় অ্যাড্রেস, এত বড় লেখা যাবে না। এই বিল্ডিং এর নাম্বারটা কত যেন ভুলে গেলাম, আন্দাজে একটা লিখে দিই, তাই না? 12 না, আমি ক্লাসে আছি তো বলে পড়া শুনতে। একবারে লিখে ফেলি, তারপর আমি ঢাকা কত যেন 1205। এই জায়গাটাতে একটা নিউ লাইন, এই জায়গাটাতে আরেকটা নিউ লাইন। ফন্ট সাইজ 8। আচ্ছা, মাঝখানের গ্যাপগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? ক্যারেক্টার এখানে পাওয়া যাচ্ছে, এসে এই গ্যাপটার জন্য একটা নিয়ম আছে। গ্যাপটা হচ্ছে এরকম যে আমি যদি ফন্ট সাইজ 8 ইউজ করি, 8 না আসলে যতই ইউজ করব, তো এই লাইন হাইটটা হবে তার 1.5 গুণ। এটা যদি ইউজ করি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হয়। এখানে দেখা যাচ্ছে 8 ইউজ করলেও বড় বড় লাগতেছে। এটাকে কি করতে পারি আমি,
সেন্টার করে নিতে পারি, কারণ এটুকুই তো আমার সেন্টার, তাই না? এবং হোয়াইট করে নিতে পারি। জায়গাটা ছোট হয়ে গেছে, আরেকটু ইনক্রিজ করতে হবে জায়গাটা। আপাতত এদিক থেকে মিলাই নেই, ফন্টের সাইজ 8 থেকে কমানো যাবে না। আচ্ছা, দেখতেছি কি করা যায় সবকিছুরই। আমি ক্লাসে আছি বলুন না। ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে একটু বড় করে নিলাম। এবার তো সমস্যার সমাধান হয়ে গেছে, তাই না? এটা একটু কমেও দেখা যেতে পারে, আসলে ভালো লাগে কিনা। 10 ঠিক আছে মনে হয়, তাই না? Okay. আর একটু বড় করে দিলাম। এই দুইটা জিনিস ধরে একটা কপি নিব, অল্টার চেপে, সরি অল্টার চাপলে তো এখানে হবে না, কারণ দুইটাই টেক্সট। কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে একটা কপি নিয়ে এটার বরাবরে চলে আসলাম। এখান থেকে কি করে দিতে পারবো, জাস্ট আইকনটা চেঞ্জ করে দিতে পারবো। সিলেক্ট করা থাক, আমি এখানে চলে আসি চিট শিটে। এবার একটা ফোন আইকন দিব, সেখানে ফোন নাম্বারগুলো থাকবে, PHONE। এই যে ফোনটা শো করতেছে এখানে, এই ফোনটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ইনফরমেশন পরে চেঞ্জ করতেছি, এটার আরেকটা কপি নিব। এই আইকনটা ধরে চেঞ্জ করে দিব। এখানে একটা ইমেইলের জন্য একটা এনভেলপ নিতে পারি, তাই না? এইটাই নিয়ে নিই। ঠিক আছে না মোটামুটি? ফোন নাম্বার, এবং কিছু একটা দিলাম, হাবি যাবি আর কি। আর এখান থেকে ইমেইল, ইমেল যে কোনো কিছু একটা দেওয়া যেতেই পারে। জিমেইলে ইউজ করলাম। জায়গাটা আবার এখানে হচ্ছে না, তাই না? এখান থেকে ছোট করে দিতে পারি আপাতত, ABC করে দিলাম।
আরেকটা ইমেল নিয়ে আসতে পারি, তখন হয়তো ডিজাইনটা অন্যরকম করে করতে হবে একটু।